বসন্তের আমন্ত্রণে জড়িয়ে গেলাম আলিঙ্গনে, সফল হলো বুঝি সাধনা, এ সুখের নেই কোনো সীমানা, এ সুখের নেই কোনো সীমানা। দুজনে অনেকটা হয়েছে, কিন্তু এক দুটো দিন গেল, কিন্তু আমি যদি স্টক না করতাম আমি কারো কাছে হাত না পাতার পরে না আমার বড় বোনকে বললাম যে একটা বৃষ্টি বর্ষার দিন দেখা যায় দিনের বেলা খেতা সেলাই করতে গেলে বর্ষায় খেতাটা ভিজা যায়, তখন আর খেতাটা সেলাই তারপর প্রতিদিন আমি মাছ ধরি। আমার খালু এই সহায়তা করার পরে আমিও দেখতেছি তাকে, আমি যখন খিদার ঠেলা মনে করি যে কলার পাতা খাইছি। মোবাইলে পরিচয় ছিল, মোবাইলের মাধ্যমে কথা বলি এবং মোবাইলে আমাদের পরিচয় হয়। তারপর তো বিয়ে হলো, দেখলেন বাচ্চা হলো, এবং এবং আমাদের পরিবার এবং আমার শ্বশুর বাড়ির পরিবার কেউ আমাকে মাইনে নেয় না, আমার হাজবেন্ড কেউ মাইনে নেয়। এখন আমার উপরে এমন চাপ আসে যে আমার বাপের বাড়ি থেকে যে এখন এই মুহূর্তে বাইর হয়ে যায়, আমার এমন নিত্য নতুন চাপ প্রতিদিনই হইতেছে। আমি যখন থাকবো সেই অবস্থানটা আমার ভালো নেই। এখন মানে আপনাদের চিন্তা ভাবনাটা কি, ভবিষ্যৎ চিন্তা ভাবনা? আপনার মেয়ে আছে? হ্যাঁ, আমার ভবিষ্যৎ, আমার আর এখন আর ভবিষ্যতে চিন্তা করি না। আমার ভবিষ্যৎ আল্লাহ যেভাবে হোক নিয়ে গেছে, কিন্তু আমার মেয়েটার যদি একটা ভবিষ্যৎ করতে পারতাম তাহলে আমি খুব সুখী থাকতাম। আপনার তো কোনো ইচ্ছা অপূর্ণ রাখে নাই আপনার স্বামী, যেমন আপনি আমার ইচ্ছা যেখানে আমাদের কোনো যেখানে কমতি নাই। হ্যাঁ যেখানে যাইতে চান কিভাবে হ্যাঁ, নিয়ে যায়? এইভাবে গাড়ি করে নিয়ে যায়, এইভাবেই গাড়ি করে নিয়ে যায়। এবং আমার হাজবেন্ডে যদি আমাকে বলে যে আজকে আমার তিনজনের মধ্যে যে আলু ভর্তা দিয়ে আমরা ভাত খাই, সমাজের কেউ জানতে পারতো না যে আমরা আলু ভর্তা দিয়ে ভাত খাইছি। কিন্তু এখন আর্থিক অবস্থাও সেই রকম নাই, মেয়েটার পড়াশোনার খরচও যোগাইতে পারতাছি না। আর মেয়েটা যদি ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানের যদি যদি একটা ভালো একটা চান্স করে দিত কেউ, তাহলে আমার মেয়েটাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করতাম। ক্যামেরার দিকে তাকান, ওই যে পাথরটা নেন, ওটা উঠবে। হ্যাঁ, একটা কোম্পানি চাকরি করতাম, এখানে একদিন অফিসের ডয়ারে দেখছি একটা 10 টাকার নোটে এই নাম্বারে অনেক কিছু, টাকাটাতে অনেক কিছু লেখা আছে। তারপরে টাকাটা আলাদা করে রাখার পরে কল দিলাম এই নাম্বারে, জিজ্ঞেস করলাম, বললো যে আমি প্রতিবন্ধী, আমার কেউ যদি লেখা থাকে তাহলে এটা অতিরিক্ত লিখছে, আমার ভাই এই সক্ষমতা নাই যে আমি কোনো জায়গায় যা কাউরে সময় দেবো, তুমি সত্যি আমি একদিন দেখতে আসবো। দেখে গেলাম, তারপরে বিয়ের প্রস্তাব দিলাম, তুমি কি বিয়ে করতে পারবা? বলছে হ্যাঁ বিয়ে করতে পারবো, সংসার করতে পারবো, আমার সব ঠিক আছে, কিন্তু বাড়ি থেকে বিয়ে দিছে না। আমি আমগো পক্ষে বললাম, এরাও না করলো, যে এরকম বিয়ে করলে ঢাকা শহরে অনেক কিছু 10 তলা বাড়ি পাওয়া যায়, কি পাইবি, সে কি করে দিবে, তোর বোঝা ঘাড়ে লওয়ার দরকার কি? আমি বলছি না, আমি তার পাশে দাঁড়াবো, আমি বিয়ে করবো, সবাই উপেক্ষা করে বিয়ে করছি। এখন বিয়ে করার পরে ধরেন যে 15 বছর যাবৎ সংসার করতেছি, এখন আমাদের বয়সটা তো শেষের দিকে, প্রায় 40 আপ হয়েছে। এখন আমার মেয়ে নিয়ে সমস্যা, মেয়েটার পড়ালেখা আবিজাবি তো আমি মধ্যেখানে স্টক করছি, এখন তার পড়ালেখা চালাটাই আমার কাছে কষ্ট করে গেছে। এত তো সংসারের কষ্ট, রোজগারের কিছু নাই, আমি খাটতেও পারি না, আগের মতন স্টকের রুগী। আর আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করছি, তার পড়ালেখাটা কেমনে চালিয়ে যায়। সংকল্প কাজী নজরুল ইসলাম। থাকবো না গো। সব সময় একটা কথাই, ডাক্তার হব।
সম্পর্কের মাঝে আমার বিশ্বাস ছিল, তার প্রতি আত্মবিশ্বাস তখন থেকেই ছিল যখন আমার বিয়ে হয়। আর বিয়ে হওয়ার পর বাচ্চা হলো, তারপর দেখা গেল যে আমার বাচ্চার আমি মা হয়ে যেটুকু করতে না পারি, সে আমার হাজবেন্ড হিসাবে সে আমার বাবুর জন্য তা করেছে। মানে একটা বাচ্চার খাতা ধোয়া, মানে পায়খানা প্রস্রাব পরিষ্কার করা। আমি তো সুস্থ না, কারণ একটা সুস্থ মেয়ে দেখা যায় যে তার হাজবেন্ডকে দিয়ে করায় না, কিন্তু আমার তাকে দিয়ে করানো হয়েছে। কারণ আমার পাশে থাকার মতন দুনো ফ্যামিলি থেকে কেউ যে সহযোগিতা করব সেটাও ছিল না। আর আমার হাজবেন্ড একমাত্র চাকরি ছাড়ার কারণই ছিল আমার মেয়ে পেটে আসার পর। আমার যখন মেয়ে হবে তখন প্রেগনেন্ট অবস্থায় আমার খুব বমি হতো। দেখা যাইতেছে যে বমি হওয়ার কারণে দেখা যায় আমার শারীরিক সমস্যা এমন হতো যে আমাকে কোলে করে বাহির হতে হইতো, কোলে করে আবার ঘরে নিতে হইতো। এই অবস্থার ভিতরে আমার হাজবেন্ডের চাকরি ছাড়তে হয়েছে। আর্থিক অবস্থার ভিতরেও এখন আমরা একটাই সুখ যে আমরা বাচ্চা, আমার হাজবেন্ডের কাছে এটাই আমার পাওয়া যে আমার মতন একটা প্রতিবন্ধী মেয়ে, সে তো একটা সুস্থ সবল ছেলে, সে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করতে পারতো বা সংসার করতে পারতো। 8-10টা ছেলের মতন ওই মেয়েকে নিয়ে যেখানে খুশি সে সেখানে যেত। আমার মতন একটা প্রতিবন্ধী মেয়ে তাকে গাঢ় বহন করে নেওয়ার কোনো প্রশ্নই আসতো না। কিন্তু তার প্রতি আমার এটাই বিশ্বাস, সে আমাকে আর ফাইলা যাবে না। আমার মেয়ে হয়েছে, আমার মেয়েটা ক্লাস 5 পড়ে। আর ফোন নাম জিজ্ঞাসা কিছু প্রয়োজনে কবি যে আমার কিন্তু বাবার নাম আরেকটা শেখ মনির। জিনিস, আমাকে কেউ নৌকায় নিবে না। ভোট দেওয়ার লেগে নৌকা লেগেছি বুট পিঠে দেওয়ার করে, লাগে এখান থেকে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আপনার একটা সেরে পড়াশোনা শেষ করিয়া একটা অজয় পাড়ায় এসে এই প্রতিবন্ধী মেয়েকে নিয়ে ঘর সংসার করার পর 14 বছর যাবৎ আজকে তার একটা মেয়ে আসছে। এই মেয়েটা নিয়ে কিন্তু তারা খুবই একটা চিন্তিত, কারণ এই মেয়েটার একটা ভবিষ্যৎবাণী যদি তারা উজ্জ্বল করতে পারতো তাহলে হয়তো তারা খুশি থাকতো, দুজনই খুশি থাকতো। কিন্তু এই মেয়েটার নিয়ে সবসময় চিন্তা ভাবনা করে। আর দেখা গেছে যে এই যখন সুস্থ ছিল তখন কিন্তু এত একটা চিন্তা করতো না, কিন্তু যখন অসহায় হয়ে পড়ছে, অসুখ হয়ে পড়ছে, আপনার স্ট্রোক করার পরে তখন কোন সময় তারা মরে যায় এই চিন্তা ভাবনা করে। কিন্তু মেয়েটার আমার জীবনে কি হইব, আমার একটা ঘর নাই, একটা বাড়ি নাই, আমার মেয়েটা কই দাঁড়াইবো, কার পাশে দাঁড়াইবো, এই নিয়ে কিন্তু সবসময় তারা চিন্তা ভাবনা করে, এই নিয়ে সবসময় কথা বলে। তার স্বামী দেখা গেছে একটা চাকরি আছেন সাইরা দেহেরা ওই ফানি বা রান্দা বাড়ি ওই সবসময় ওই কইরা হেরা পরে হ্যাঁ কাজও যাইতো, এখন তো ওই কাজও যাইতে পারে না স্ট্রোক করার পরে। এখন ওই যে মেয়েটার মনে করেন দেখা গেছে বই গোছানো বা ফাইভেট পড়া, বা আমাদের পাশেও এক ছেলে আছে সে ফাইভেটের টেহাও নেয় না, এই লেখাপড়া করা এমনি। আবার আরেকটা মেয়ে পড়া, সেও টেহা টোয়া নেয় না। কিন্তু অনেক সময় দেখা গেছে খাতার জন্য সে লিখতে পারে না, বই কিনতে পারে না, একটা গাইড কিনতে পারে না। এই নিয়ে কিন্তু তারা একটা খুবই কষ্টকর আছে। বা তাদের ঘরে আপনার দেখা গেছে বৃষ্টি পড়ে, পানি পড়ে, কোটার ঘর, তাদের একটা ভালো একটা ঘরও নাই। আমরা এলাকার মানুষ এইভাবে উপভোগ করি যে তাদের দেখে তাদের যে ভালোবাসা, তাদের যে প্রেম, কতটুক গভীর প্রেম হলে মানুষ একটা শিক্ষিত ছেলে হয়ে একটা আপনার প্রতিবন্ধী নারীকে বিয়ে করে, আর তার সমস্ত বোঝা কাঁধে নিয়ে সে চলে, সমস্ত কিছু সব কিছু তার কাঁধে নিয়ে নিছে। একটা মেয়ে আছে, তার পড়াশোনার খরচ আছে, এ থেকে শুরু করে আমরা ওনার কাছে অনেক কৃতজ্ঞ, যে অনেক কৃতজ্ঞ। কারণ আমাদের তো এলাকার মেয়ে, এই প্রতিবন্ধী মেয়েকে কেউ কি গ্রহণ করতো? যেভাবেই হোক সে ভালোবাসা নিছে, তার কাঁধে বোঝাটা তুলে নিছে, তার কাছে আমরা অনেক কৃতজ্ঞ। তা আমরা এতটুকুই চাইতে পারি যে তারা যাতে সুখে থাকে, এই ভালোবাসা, এই দাম্পত্য যাতে সারা জীবনের জন্য সুখী হয়, আমরা এই দোয়াটাই তাদের কাছে করি। এ সুখেরই নেই কোনো সীমানা, বসন্তের এই আমন্ত্রণে জড়িয়ে গেলাম আলিঙ্গনে, সফল হলো বুঝি সাধনা। এ সুখেরই নেই কোনো সীমানা।
আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। তোমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে, সেইখানে আমাকেও রেখো আর কোথাও যাব না জীবনে। আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে। আচ্ছা, এখন ওই সন্তেরি আমন্ত্রণে জড়িয়ে গেলাম আলিঙ্গনে, সফল হলো বুঝি সাধনা, এ সুখের নেই কোনো সীমানা। বসন্তের আমন্ত্রণে জড়িয়ে গেলাম আলিঙ্গনে, সফল হলো বুঝি সাধনা, এ সুখের নেই কোনো সীমানা, এ সুখের নেই কোনো সীমানা।